একটা হুঁশিয়ারি দিতে চাই যে আমাদের মানে ভিতরের আগুনটাকে তারা যেন বের না করে। গত একদিন আগেই আমি দেখেছি ফারজানা, শান্তা ফারজানা নামের এক মহিলা এ প্রায় জুলাইকে নিয়ে অনেক বাজে ভাষায় কথা বলে এবং তার একটা কথা হচ্ছে যে আবু সাইদ কোনো গুলিতে মারা যায় নাই, তাকে যেন আবার কবর থেকে উঠায় ময়নাতদন্ত করা হয়। এবং সে গত বক্তৃতায় বলেছে যে 834 জন শহীদ, তাকে লিস্ট দিতে হবে। আচ্ছা, আসলে কারা কারা শহীদ? এরা তো সবাই জঙ্গি, এরা তো সবাই সন্ত্রাস ছিল। কিভাবে কথাবার্তা বলে? তো আমি ওই ফারজানা, শান্তা ফারজানাকে আলটিমেটাম দিচ্ছি যে আপনার যদি সাহস থাকে আপনি আমার সামনে এসে কথাগুলো বলেন। মিডিয়াতে তো অনেক কথাই বলা যায়, আমাদের মায়েদের সামনে এসে আপনার যদি সাহস থাকে মায়েদের সামনে এসে বলার জন্য অনুরোধ করছি তাকে। আমার বাচ্চাকে যেভাবে তারা নির্মমভাবে হত্যা করছে, এই খুনি হাসিনাকে আমাদের হাতে তুলে দেখ, আমরাই যথেষ্ট, আমরা মারাই যথেষ্ট। প্রিয় দর্শক, লাল জুলাইয়ের গল্প প্রেজেন্টেড বাই আবাবিল হজ গ্রুপ। আমাদের এই দ্বিতীয় সিজনের আজকের এই পর্বে আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ আহনাফের গর্বিত দুজন পিতা এবং মাতা দুজনই আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে এসেছেন। তাদের কাছ থেকে তাদের সন্তানকে নিয়ে আমরা কিছু কথা বলবো এবং আমরা চাইবো যে লাল জুলাইয়ের গল্প টিকে থাকুক সবার মনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মায়ের কথাই বলছিলাম যে আপনার সঙ্গে কথা হলো সর্বশেষ বিকেল 4:48 4 আগস্ট। কি কথা হচ্ছিল তখন? আমি ওকে যখন ফোন দিই, ও দুই একবারই ফোন দেওয়ার পরে ও বলতেছে যে আম্মু এখানে ফোন রাখো, এখানে আম্মু অনেক আর্মির গাড়ি, তো আমি অনেক ভিডিও করছি, তোমাকে বাসায় এসে আমি ভিডিওগুলো দেখাবো। আচ্ছা, তা আমি ওকে বললাম যে তোমার আর ভিডিও করা লাগবে না, 6টার সময় কারফিউ দিয়ে দিবে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। জি। পরে বলতেছে কি হ্যাঁ, ফোন রাখো, আসতেছি, চিন্তা করো না, আমি সেভ আছি, আমি আসতেছি, এই বলেও আমার ফোনটা কেটে দিল। এরপরে আমি যখন ও বলছে যে আমি সেভ আছি, তো আমি একটু নিশ্চিন্তে হয়েছি। তা আমি ঘরের কাজগুলা করতে করতে আমার আর খেয়াল নেই ওকে ফোন দিতে। তা আমি মানে ও 3টায় বের হওয়ার পর থেকে আমি 10 মিনিট পর পরই ওকে ফোন দিচ্ছি। পরে আমি ওকে ফোন দিই 5:30 এমন দিকে। আচ্ছা, ফোন দিই, তখন আর রিং হয়, ফোন ধরে না। আচ্ছা, এরপরে কন্টিনিউ আমি দিতেই থাকি, ফোন রিং হচ্ছে, কেউ ধরে না। তখন আমার অস্থিরতা আরো বেড়ে গেল। আমি ওকে ফোন দিলাম, জাহানাফ তো ফোন ধরতেছে না। ও তো আমার সাথে অনেক চিল্লাচিল্লি করলো। আমি বললাম আমাকে তো বলে গেল ও নিচে যাচ্ছে, নিচে ওর বন্ধুরা আসছে, ও নিচে যাচ্ছে। তো যখন ও বাসায় আসলো, আমি ওর ছোট ভাইকে নিয়ে ওর এলাকায় যে বন্ধুগুলা থাকে ওরা একসাথেই আন্দোলনে গেছিল, তো এলাকায় যে বন্ধুগুলা, আমি ওদের বাসায় গিয়ে খোঁজ খবর নিচ্ছিলাম। তো ওর বন্ধুরা দেখি সবই বেশিরভাগই বাসায়। তো বলতেছে আন্টি আমরা গেছিলাম একসাথে, কিন্তু আমরা যখন দেখলাম যে কারফিউ দিয়ে দিবে এবং সব যে যার মতো চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তো আমরাও চলে আসছি। আমি আহনাফকে বলছিলাম যে চল আহনাফ বাসায় চলে যাই। ওর তখন কলেজের কতগুলো ফ্রেন্ড ছিল, আর ওই যে কোচিং এ পড়তো যে ফ্রেন্ডগুলা, ওর মধ্যে 2-1 ফ্রেন্ড ওর সাথে ছিল। তো বলতেছে যে আহনাফ বলল যে আচ্ছা ঠিক আছে তোরা যা, আমি আসতেছি। আচ্ছা, এই বলে আহনাফ আমাদের সাথে আন্টি আর আসেনি। পরে ওরাও অনেক ফোন দিচ্ছে, কিন্তু ফোন ধরছে না। এরপরে আমি বাসায় চলে আসি। আমি তো কান্না করতে করতে বাসায় আসি। ওর কোচিং থেকে ফোন আসে যে আন্টি আহনাফ আসছে। আমি বললাম আহনাফের কোনো খোঁজ পাইছেন? আমি বললাম না, আহনাফের তো এখনো কোনো খোঁজ পাইনি, ও তো ফোনও ধরতেছে না। পরে ওর সাথে যে ছেলেটা গেছিল, ওর নাম ছিল ধ্রুব, বলছে আন্টি ধ্রুব তো চলে আসছে। আমি বললাম ধ্রুব চলে আসছে, তাহলে আহনাফ কোথায়? পরে বলতেছে আন্টি ধ্রুব বলল আহনাফ নাকি ওদের সাথে, মানে যখন গোলাগুলি শুরু হয়েছে আহনাফ নাকি ছত্রভঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই আমি বললাম ধ্রুবকে ফোনটা দেন, আমি ওর সাথে কথা বলবো। বলছে আন্টি ধ্রুব তো কথা বলার পরিস্থিতিতে নাই। তাই আমি বললাম আমি তাও ওর সাথেই কথা বলবো, ওকে ফোনটা দেন।
পরে ওকে যখন ফোনটা দেয় তখন আমি বলি, ধ্রুব আহনাফ তো তোমার সাথেই ছিল, তুমি তো আহনাফকে নিয়ে গেছো, তাহলে তুমি আহনাফকে কেন রেখে আসলা? তো বলতেছে, আন্টি আমি তো আহনাফকে, আমরা 4 জন ছিলাম, আমি, জাহিদ, ফয়সাল আর আহনাফ। ফয়সাল আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে, এরপরে আমি, জাহিদ আর আহনাফ দৌড় দিচ্ছিলাম, আহনাফ একটা গাছের পিছনে লুকায় ছিল, ওখান থেকে জাহিদ আর আমি হচ্ছে দৌড় দিয়ে ওই ফায়ার সার্ভিসের 1 নাম্বার গেটে যখন আসি তখন জাহিদ নিচে বসে যায়। বসে যাওয়ার পরে ও বলতেছে যে দোস্ত আমার মনে হয় গুলি লাগছে। তো জাহিদকে যখন দেখে ও নাকি আমাকে বলে যেটা ও যে জাহিদের পায়ে গুলি লাগছে। আচ্ছা। কিন্তু পরবর্তীতে আমার যখন জাহিদের সাথে আমাদের দেখা হয় তখন দেখি আমরা জাহিদের পেটে গুলি লাগছে। তো ধ্রুব নাকি জাহিদকে নিয়ে হসপিটালে যায়, এদিকে আহনাফকে তারা নাকি আর দেখেনি, তখনই বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা। তো এরপরে আমি পরে ওকে বলি যে আমি 10 নাম্বার যাব। তো তখন বলতেছে এখন তো কারফিউ দিয়ে দিচ্ছে। তখন 6:30টার, আপনি অফিস থেকে চলে আসছেন? হ্যাঁ 6:30টার মতো বাজে, 6:30টার মতো বাজে। তো বলতেছে যে এখন তো কারফিউ দিয়ে দিছে, ওখানে গিয়ে কি আমরা পাবো? আমি বলছি না, আমি তাও যাব। পরে হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে, আমরা 2 জন মিলে রওনা দিই, একটা রিক্সা নিয়ে রওনা দিই। ওই থানার একটু আগে, মানে থানার পিছনের গলি দিয়ে আমরা 10 নাম্বার যখন যাওয়া ধরি তখন একটা আননোন নাম্বার দিয়ে ফোন আসে, আমার কাছে ফোনটা আসলো যে আঙ্কেল আহনাফকে কি আপনারা পাইছেন, আহনাফের কোনো খবর পাইছেন? তো বলতেছে যে না, আহনাফকে তো আমরা খুঁজতে বেরিয়েছি, এখনো ফোনের কোনো পাচ্ছি না। তখনও রিং হচ্ছে ফোন, আমি তো অনবরত ওকে ফোন দিয়ে যাচ্ছি, রিং হচ্ছে ফোন, কিন্তু ফোন কেউ ধরছে না। পরে হচ্ছে আমরা যখন 2 নাম্বারটা ক্রস করি তখন হচ্ছে ওখানে ওই ফোনটা আসে। ফোনটা আসার পরে বলে যে আপনারা দ্রুত ইসলামী ব্যাংক হসপিটাল চলে যান, মিরপুর 11। আচ্ছা। ওইখানে আহনাফের খোঁজ পাবেন। তো আবার জিজ্ঞেস করে যে আহনাফের কি হয়েছে, আহনাফ কি ইনজিওর্ড হয়েছে, আহনাফ কি ব্যথা পাইছে? বলছে আঙ্কেল ওখানে গেলেই সব জানতে পারবে। আচ্ছা। তো ওই ছেলেটা তখনও আমাদেরকে বলে নাই যে আহনাফ আর নাই। তো আমরা যখন মিরপুর 11 হসপিটালে যাই, ওখানে গিয়ে আমরা আহনাফকে খোঁজ করি, ইমার্জেন্সিতে খোঁজ করি, কারণ আমাদের তো ওই সেন্সটা নাই যে আহনাফ নাই। আমরা তখন ইমার্জেন্সিতে গিয়ে খোঁজ করি, তখন ওখানে ওরা হচ্ছে বলতেছে যে আপনাদের কাছে কোনো ছবি আছে? কোনো ছবি আছে? এটা তো আসলে মাথায় থাকার কথা না যে আমার সন্তান হয়তো আছে, কিন্তু কোথায় আছে সেটা আমরা একটু খুঁজে বের করি। তো ওখানে নার্সরা সবাই, ডিউটি ডাক্তাররা সবাই বলতেছে যে আপনাদের কাছে ছবি আছে? তা আমরা যে ছবিটা দেখাচ্ছি ওরা চিনতে পারতেছে না। তো বলতেছে নাম কি? পরে নাম বলতেছি, 2টা নামই বলছি, ওখানে কোনো নাম নাই, মানে ও অজ্ঞাতনামা ছিল, কারণ ওর ফোনটাও পাওয়া যায়নি, আইডি কার্ডও পাওয়া যায়নি। পরে হচ্ছে বলতেছে আপনারা তাহলে রাস্তার ওই পারে আমাদের আরেকটা হসপিটাল আছে, আপনারা ওইখানে দেখতে পারেন। তো আমরা 3 জন ওই পারে যাই, ওই পারে গিয়ে ওইখানেও খোঁজ করি, ওখানেও নাই। তো এর মধ্যে আহনাফের এক বান্ধবী আমাকে ফোন দেয় যে আন্টি আহনাফ কি ড্রেস পরে গেছিল? তো আমি বললাম যে ও তোর ফুটবল ক্লাবের জার্সিটা পরে গেছিল, বিএফ শাহিনের। তো হচ্ছে মানে একটা চিৎকার দিয়ে ওঠে। তা আমি ওকে অনেক জিজ্ঞেস করি কি হয়েছে কি হয়েছে। পরে বলছে আন্টি আপনার হোয়াটসঅ্যাপে আমি একটা ছবি পাঠাচ্ছি, ছবিটা একটু দেখেন। পরে ওখানে তো নেটের লাইন নাই, এমবি কাজ করছে না। পরে আমি অনেক হাতে পায়ে ধরি ওই হসপিটালের সবার, যে আমাকে একটু কানেক্ট করে দেন লাইন। ওখানে ওরা কেউ মানে সাহায্য করতে চায় না। পরে হচ্ছে একটা লোক বাহিরে ওকে নিয়ে গিয়ে ওয়াইফাই কানেক্ট করে ওই ছবিটা দেখায়। ও তো ওই ছবি, আমি আর আমার ভাস্তি এখানে খোঁজাখুঁজি করতে থাকি। ও মানে আহনাফের বাবা হচ্ছে ওই লোকটার সাথে যায়, গিয়ে ওয়াইফাই কানেক্ট করে ছবিটা নিয়ে ও কাঁদতে কাঁদতে আসে, এসে বলে যে তোমার আহনাফ নাই। তো আমার তো আর কোনো সেন্স থাকে না। পরে আমরা ওই পারে কিভাবে যাই তাও বলতে পারবো না। ওই পারে গিয়ে যখন আমার ভাস্তি ওই ছবিটা ওখানে দেখায়, তখন বলে যে হ্যাঁ এই ভাইটাকে তো আমরা ঘন্টাখানিক আগেই সরারদিন মর্গে পাঠাইছি। তো পরে বলতেছে আপনারা দ্রুত চলে যান, না হলে উনি তো অজ্ঞাতনামা, ওনার তো কোনো পরিচয় পাইনি আমরা, তো দেখা যাবে যে ওখান থেকে লাশ হয়তো গুম করে ফেলতে পারে।
পরে আমরা হচ্ছে দ্রুত সরাদি হসপিটালে যাই। এরপরে তো আমি ওকে মর্গে দেখার মতো আমার আর সে সাহসটা আমি পাইনি, বা ওকে আমি রক্তাক্ত অবস্থাও দেখি নাই। ওদের যে ক্যান্টনমেন্টের একটা গ্রুপ ছিল জি জি বৈষম্য বিরোধীর, তো ওই পেজে আমিও ফলো দিয়ে রাখছিলাম যে যত খবরাখবর আমি জানতে পারি। তো ওইখানে লেখা ছিল যে মানে 4 তারিখে ওরা হচ্ছে ইসিবি চত্বরে সকাল 11টায় সবাইকে জড়ো হতে বলছে। তো এটা দেখার পরে আমি আহনাফের ফোনটা আমার রুমে নিয়ে যাই, আমার রুমে নিয়ে গিয়ে রেখে দিই, আর ওকে আমি আর উঠাই না। এর মধ্যে সকালবেলা আমার খুব আপনি চাচ্ছিলেন না যে না ছেলেটা যাক। 3 তারিখেও আমি ও গেছে 10 নাম্বার, 3 তারিখেও আমি ওর পিছে পিছে দৌড়াইছি। কিন্তু 4 তারিখে যখন আমি শুনলাম যে 4 তারিখে একটা ভয়াবহ পরিস্থিতি হবে, আমি ওকে অনেক বারণ করতেছি যে বাবা তুমি কালকে কিন্তু কোথাও বের হবে না। ও একটা মুচকি হেসেই বলতো আচ্ছা দেখা যাবে। তো 4 তারিখে সকাল থেকেই আমার খুব অস্থিরতা লাগতেছিল। আমি আমার বোনকে ফোন দিছি, আমার ভাস্তিকে ফোন দিছি। তো আমার বোনও কথার আগেই বলছে আহনাফ কই। আমি বললাম আপু আহনাফ তো ঘুমাচ্ছে, কাউকে আজকে ঘুমায় রাখিস, পারলে গেটে তালা দিয়ে রাখিস। তারপর আমার ভাস্তিকে ফোন দিছি, ও ধানমন্ডিতে জব করতো। ও বলতেছে ফুপি আহনাফ কই। আমি বললাম আহনাফ তো ঘুমাচ্ছে। বলে ফুপি আজকে কোনো মতে আহনাফকে যেন ঘর থেকে না বেরোতে দিও। তো পরে হচ্ছে বেলা 1টা যখন বাজে, ও তখন ঘুম থেকে উঠছে, উঠে ফোন খুঁজতে থাকে। ফোনটা পরে আমি বলি কি যে ফোন ওই রুমে। তখন ও আমার সাথে খুব রাগান্বিত রুড ব্যবহার করে। পরে গিয়ে দেখেছি ওর ফোনে চার্জ নাই। পরে বলছে তুমি আমার ফোন চার্জে দিবা না, আমার কে কে ফোন দিছিল, আমাকে উঠাও নাই কেন। পরে আমি বলছি আমি জানি, আমি কি তোর ফোন ধরছি যে কে ফোন দিছে। পরে ও হচ্ছে চার্জে দিয়ে অনেকক্ষণ বন্ধুদের সাথে চ্যাটিং করলো। করার পরে তো বলতেছে, আমি বললাম যে নাস্তা দিব। তো ও গিটারটা নিয়ে বসলো। গিটারটা নিয়ে বসার পরে আমি ঘর ঝাড়ু দিতেছি, তখন বলতেছে কি দাঁড়াও দাঁড়াও আম্মু দাঁড়াও। আমি বললাম কেন? বলে দেখো না আম্মু, আমি একটা খুব সুন্দর গান উঠাইছি কালকে রাতে। ওইটাই শেষ। ওটাই শেষ। গান উঠাইছি। পরে বলতেছে না এখনই শুনতে হবে তোমার। আমি বলছি আমি ঝাড়ু দিতেছি তো, পরে শুনি। না না তোমার এখনই শুনতে হবে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে শোনা। তো আমি ঝাড়ু হাতে নিয়ে ওর গানটা শুনতেছি। তো আমি বললাম যে তুমি গানটা অনেক সুন্দর হয়েছে, রেকর্ড করো। পরে বলতেছে কি আম্মু আমরা বিকালবেলা সন্ধ্যার পরে আমরা আন্নিয়াপুদের বাসায় যাব, মানে আমার বড় ভাইয়ের বাসায়। মানে ওদের ভাই বোনরা ওর থেকে বড় ছিল, কিন্তু ওদের বন্ডিংটা পুরো ছিল ফ্রেন্ডের মতো। মামাতো বোন, খালাতো বোন সবারই। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমরা সন্ধ্যার পরে যাব। পরে হচ্ছে আমি বললাম নাস্তা দিই বাবা। বলে হ্যাঁ। তো ওকে আমি নাস্তা দিলাম। এর মধ্যে ওর ছোট ভাইও ঘুম থেকে উঠে গেছে, কারণ দুই ভাই সারা রাত জাগনা থাকতো। দেখা গেছে আমরা ঘুমাই যেতাম, ওরা দুই ভাই মিলে হরর মুভি দেখতো, মানে দুই ভাই মিলে গান বাজনা করতো। তো এরপরে ওর ছোট ভাইয়ের সাথে কতক্ষণ গান বাজনা করার পরে আবার দুই ভাই মিলে গেমস খেলতে বসে। গেমস খেলতে বসতে বসতে দুই ভাইয়ের মধ্যে মারামারি। পরে আমি দুই ভাইকে বলছি কি এই তোরা দুই রুমে যা। পরে এই বলার পরে আহনাফ ওই আরবিনকে মারধর করে বকা টকা দিয়ে দুই ভাই বলতেছে, ও ছোটটা বলছে আমি তোমার সাথে আর খেলবো না। তো বড়টা কি করছে, আমার রুমে গিয়ে বিছানার উপরে বসে বসে মোবাইলে কথা বলতেছে। পরে আমি বলতেছি তখন বাজে বেলা 2:30। আচ্ছা। তো আমি আহনাফ আবার নিজের হাতে খাওয়া দাওয়া করতো না, ওকে আমি খাইয়ে দিতাম। ওর মানে যে যখন থেকে খাওয়া শিখছে ও, তখন থেকেই আমি খাওয়াই ওকে। তো আমার হাত ছাড়া ও খাওয়া দাওয়া করতো না। তো ওই দিনও আমি আমার ছেলেকে লাস্ট ভাত খাইয়ে দিছিলাম। বুঝতেও পারি না যে এটাই আমার ছেলের লাস্ট খাওয়া। একটা দিনের কত ঘটনা। ছেলেটা একটু পরে খাওয়া দাওয়া করে তারপর বের হয়ে গেল। আমি একটু আপনার কাছে আসি, যেটা হলো আমি যে দৃশ্যপটটা, আমি নিজেও একজন বাবা। আমি আসলে 4 আগস্টের থেকে বের হতে পারছি না, কারণ একটা দিন, ওই দিনটাই হচ্ছে সেই দিন প্রতি বছর
এই যে এবছরও 4 আগস্ট আসবে, গত বছরও এসেছে, এরকম আসতেই থাকবে, কিন্তু আনহাফ তো আর ফিরবে না। একটা সময়ে আমরাও পৃথিবীতে হয়তো থাকবো না, রাব্বুল আলামিন আমাদের স্বাভাবিক মৃত্যুই দেখ, সেটাই আশা করি। কিন্তু ওই সন্তানটা ওই জায়গায় থাকবে, ওর বয়সটা ওখানে আটকে থাকবে, ওই স্মৃতিগুলো। ওই যে মা যেটা বলছিলেন যে শেষ খাবারটা খাইয়ে দিচ্ছিলেন, এবং সে আগের রাতে একটা গিটারে গান তুলেছে এবং সেটা মাকে জোর করে শুনিয়েছে। কারণ সন্তানের কাছে তো বাবা মা হচ্ছে সবচেয়ে বড় আপনজন এবং সবচেয়ে বড় বন্ধু, এবং মায়ের মানে মা আরও বেশি কাছের বন্ধু, কারণ বাবা তো স্বাভাবিকভাবেই বাইরে বাইরে বেশি থাকেন, তো বাবার সাথে সেটা হয়ে ওঠে না আমাদের সমাজ ব্যবস্থায়ও। মায়ের সাথে সখ্যতা বেশি, মায়ের কাছে আবদার বেশি, অভিমান বেশি। আবার এই যে ছোট ভাইটা, ওই যে সেই খুনসুটি, আমি আসলে এটা মারামারিতে বলতে পারি না, দুই ভাই যেহেতু পিঠাপিঠি, দুই ভাই। ছোটটা কিসে পড়ে এখন? ক্লাস 8। আমি এই দৃশ্যপটগুলো দেখছি যে স্বাভাবিকভাবে সব কিছু চলছিল, কিন্তু রাষ্ট্র তখন অস্বাভাবিক, রাষ্ট্রযন্ত্র অস্বাভাবিক। রাষ্ট্র যারা নিয়ন্ত্রণ করছিল ওই সময়ে তারা চরম লেভেলের খুনি মেজাজে আছে তখন, একদম তাদেরকে থাকতে হবে, তাদের ক্ষমতা ধরে রাখতে হবে। অথচ এক একটা সন্তানের পেছনের যে গল্প, একটা পরিবারের গল্প, এই গল্পটা ছিল 4 তারিখেও চলমান। আনহাফের পরিবারের দৃশ্যটাকে যদি আমরা একটা নাটক বা সিনেমার দৃশ্যের জায়গায় কল্পনা করি, একটা ফ্রেমে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কি দেখতে পাই? যে আনহাফ ছোট ভাই সহজ ঘুম থেকে একটু দেরি করে উঠলো, সে তার ফোনটা আলাদা ছিল, সেখানে আন্দোলনের সাথে জড়িত তাদের একটা গ্রুপে সে অংশগ্রহণ ছিল, তার আগে থেকেই সে যাচ্ছে। এগুলো আপনারা জানতেন না, কিন্তু সবই সে করছিল। তারপরে সে ঘুম থেকে উঠলো, ফ্রেশ হলো, মায়ের সঙ্গে একটু যেটা হয় অভিমান, মা তুমি আমার ফোনটা কেন চার্জে দাও নাই। তারপরে আবার মা কিন্তু অতটা রাগ, মা একটু রাগ করবে, খুব স্বাভাবিক। তারপরে আবার মা তাকে খাইয়ে দিল। মায়ের কাছে আবার সে গত রাতে গান তুলেছে, সেই গান গিটার বাজিয়ে সে শোনালো। সব কিছু যেন প্রতিদিনের যে দৃশ্যপট আমরা দেখি একটা পরিবারে, ছোট্ট পরিবার, আপনাদের 2 সন্তান, আপনারা 2জন, এই তো সব কিছু চলছিল। কিন্তু একজন শহীদ আনহাফের ভেতরে কিন্তু তখন অন্য কিছু খেলা করছিল। ওই যে আত্মীয় স্বজন তার নিরাপত্তার জন্য তাকে ভালোবাসে, এই জন্য ফোন করে করে বলছিল যে আজকে যেন ওকে বের হতে দেওয়া না হয়। নিশ্চয়ই আপনিও কোনোভাবেই চাচ্ছিলেন না, আপনিও বাইরে যেখানে ছিলেন আমিও কন্টিনিউয়াসলি বাসায় ফোন দিচ্ছিলেন। শেষ কখন জানলেন যে ও বাসা থেকে বের হয়ে গেছে? শেষ যখন ও তো আমাকে বলেন যে আমি রাগারাগি করবো 4টা 4:30 দিকে, তখন আমাকে বলছে আনহাফ তো এখনো বাসায় ফিরে নাই। যে আমি তখন বলছি ওকে যে তুমি নামতে দিলে কেন, এত গন্ডগোল হচ্ছে। আমাকে বলছে আমি নিচের থেকে আসতেছি, একটা বিস্কিট নিয়ে আসি, ফ্রেন্ড আসছে, ওর সাথে দেখাও করে আসলাম, একটা বিস্কিট আনতে এই জিজ্ঞেসে আর আসে। আনহাফের ওই যে এক বান্ধবী যে হচ্ছে ছবিটা পাঠালো, ওর কাছে ছবিটা এসেছিল কি গণমাধ্যম থেকে, বিভিন্ন জায়গায় এটা মিডিয়াতে আসছে, মিডিয়াতে ছবিটা আসছিল, ওই জার্সিটা পরা। হ্যাঁ, এটা একটা বৈষম্য বিরোধী ছাত্ররা ওরা নাকি দিছিল যে চেনার জন্য, যে কেউ ওই মেয়েটা আবার এটা জেনেছিল, এটা গ্রুপ, ওই গ্রুপটাই ছিল, এবং সে তখন আপনার ফোনে পাঠালো। আপনি যখন হাসপাতালে দৌড়াদৌড়ি করতে যেয়ে ছবিটায় লেখা ছিল নিচে যে এই ভাইটা মিরপুর 10-এ মারা গেছে, এভাবে লেখা ছিল। হ্যাঁ, ওনার কাছে মোবাইল বা কোনো আইডি কার্ড পাইনি আমরা, কেউ যদি চিনে থাকেন তাহলে দ্রুত শেয়ার করেন। ছবিটা যখন দেখলেন, আমি তো এটা কল্পনা করতে পারি না। আমি যখন ছবিটা আমাকে দেখানোর পরে যখন আমি আমাদের দেখাইছি না, তখন মিরপুর 10 যে 11:30 ইসলামিয়া হসপিটাল, ও দেখানোর সাথে সাথে ওই ইনস্ট্যান্ট পড়ে গেছে দাঁড় থেকে, তো এখনও মাথায় ওর ব্যথা, তারপরে বলতে পারে না যে অজ্ঞান হয়ে গেছে। তো সেই মুহূর্তে ওরে সামলাবো না আমরা হসপিটাল যাব, মানে আমরা দিশেহারা হয়ে গেছিলাম তখন সেই মুহূর্তটা, কি করব। কারণ সন্তানের মানে সংসারের প্রধান হিসাবে আপনি তো বাবা, এবং আমি আরও কয়েকজন বাবার সঙ্গেও যখন গল্প করছিলাম বা আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যেমন আরেকজন শহীদের বাবা আসলেন যে সন্তানের লাশটা পাওয়া যাচ্ছিল না, তাকে কখনো ঢাকা মেডিকেলে দৌড়াতে হচ্ছিল, কখনো আবার ফিরে আসতে হচ্ছিল, কখনো আরেক জায়গায় যেতে হচ্ছিল, এবং দুই দিন সময় লাগলো শুধুমাত্র লাশটা বুঝে নিতে। এবং দেখেন ভেতরে কি চলছে একজন বাবার, আবার বাকিদেরকে সামলানো লাগছে। এইটাই
তো আপনি তখন সেই ভূমিকায় চলে গেলেন, যে যেটা বলছিলেন যে আপনি কি আহনাফের মাকে সামলাবেন নাকি ওখানে যাবো, নাকি ওখানে যাবেন, কি করছিলেন আসলে তখন? তখন তো যখন ওই অজ্ঞান হয়ে গেল তখন আমি কি করব, আরেকজনের বললাম তাতে একটা সিএনজি আনো। তখন তো মানে আরো গোলাগুলি হচ্ছে, 10 নম্বরে কারফিউ চলতেছে। তাই আমি তখন আমরা যাইতে যেতে যখন সিএনজি পাই না, সিএনজি আলে মানে লাস্টে আমি পায়ে ধরছি যে বাবা আমরা একটু নিয়ে যাও, আমার সন্তান মারা গেছে, আমার দেখতে পেয়ে যাও। এই কথা যখন শুনতে তখন ওই সিএনজি আলাটাকে বলে বাবা আসেন, আমার তো সন্তান আছে। তখন সে কোনো কমে যাবো অর্ধেক রাস্তার 10 নম্বর অরিজিনাল 10 না যেতে যেতে আমাদের আর্মি আটকাইলো আবার, যে কোথায় যাও, কারফিউ চলতেছে, যেতে পারবো না। তখন আমরা মিথ্যা কথা বলছি কি যে আমার আম্মা সিরিয়াস, হসপিটালে মৃত্যু সজ্জা, আমাদের যেতে হবে। তখন তো ওই মুহূর্তে আমি বলতে পারিনি যে আমার ছেলে। তখন যদি আবার কোনো একটা ফ্যাসাতে পড়ি, ও তো অজ্ঞান সিএনজির মধ্যে, তখন মানে কি যে একটা ভয়াবহ বিস্ময় অবস্থা। তখন পরে যাইতে 2 নম্বর যখন পার হচ্ছি তখন আবার পুলিশ আটকাইল আমাদের, বলে কোথায় যাচ্ছেন? আমরা বললাম আমার আম্মা সিরিয়াস। তখনই আবার একটা মিথ্যা তো বলছি যে আমার আম্মা সিরিয়াস, মৃত্যু সজ্জা, আমাদের হসপিটাল যেতে হবে। কারফিউর মধ্যে আপনারা ভেবেছেন কেন? আমরা তখন তার আমাদের সেন্স নেই যে আমার মা আগে আমি কারফিউর কথা চিন্তা করবো। এভাবে গেলাম হসপিটালে। যাওয়ার পরে ওখানে নামলাম, যদি আর 10-15 মিনিট পরে যেতাম আমি এখান থেকে করতে গিয়ে আল্লাহর কি শান, আমার মাথায় তখন খেয়াল আসতো কি মোবাইল আমার পকেটে ছিল, মোবাইল ফোন বার করে আমি আমার বাসায়, আমার নিচের একজন নিচতলায় একজন থাকে, ওনার আমি ফোন দিলাম যে ভাই আমাদের যাইতে যেতে রাস্তাতে তো এরকম আটকাচ্ছি, আমার ছেলের আমি লাশ পাবো না, আপনি যদি আমার এই হেল্পটা করতেন, আপনার হসপিটালে যদি আগে চলে যেতেন। সে এত ভালো একটা লোক, সে আমার ভাইয়ের চেয়েও বেশি কাজ করছে। সে এই কারফিউ অবস্থায় আপন ভাইও তো এরকম দৌড়াবে না, সে দৌড়ে চলে গেছে। চলে সে লাশ নিচে, যদি আর আমাকে বললো যদি আর 5-10 মিনিট পরে যেত লাশ দিত না, পেতাম না, আমরা গুম করে দিত। তো এমনি করে বলে ওইখানেও আরেকটা যায় পরিস্থিতি, যা বলে 10,000 টাকা লাগবে নাকি 5,000 টাকা লাগবে এমনি দিতে। তারপরে ওই লাশ ছুটে থেকেও আমাদের লাস্টে আমার 100 মন্দি বড় সম্বন্ধী আয়াজ ভাই, উনি যে 3,000 টাকা দেওয়ার লাস্টে আনাফে লাস্ট নিতে, টাকা ছাড়া তাও দিচ্ছে, টাকা ছাড়া তাও দেয়নি, 10,000 টাকা দাবি করতো। তা দেখেন সেই মুহূর্তে আমার ছেলে সন্তান চলে গেছে, সেই মুহূর্তে আমাদের টাকা দিয়ে আমার ছেলের বডি আমার নিয়ে, তো সিস্টেমটা একদম সব শেষ করে দিয়ে গেছে, তাই না? প্রত্যেকটা জায়গা যখন ধ্বংস করে দেওয়া হয় রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে, শাসন ব্যবস্থার মাধ্যমে, তখন আপনি ভালো কিছু পাবেন না। তো আর সবচেয়ে আশ্চর্য কি, আমার সবচেয়ে জিনিস এখন প্যারা দেখি বেশি, আমার ছেলে যখন গিটার যখন দিন শহীদ হলো, শহীদ হওয়ার আগে সবসময় আমি ওকে বলতাম, 2 ভাই যখন গিটার নিয়ে বসতো না, বাজে তো রাত 12টা বসলেই ওর মনে হইতো সন্ধ্যা হইত, কেন ওরা কলেজ থেকে আসতো, স্কুল থেকে আসতো, কোচিং থেকে আসতে আসতে রাত 9:30 বাজে। তা আমি বলতাম সবসময় রাতে যখন হয়তো পরীক্ষা হতো, আবার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, অল্প পড়তো কিন্তু রেজাল্ট ভালো। তা আমি বলতাম পড়তে হচ্ছে বিএফ শাহিন কলেজে, হ্যাঁ ঢাকাতে। তা আমি বলছি যে তোমার এই যে রাতে বেলায় গিটার নিত, তো আশেপাশে মানুষের দুর্দিষ্টা ফিল করে, তোমরা এরকম কথা তো। তখন ও শুনতো না, 2জন করতো কি গেট আটকাইতো, ঘুমাইতো, জোরে জোরে বাজিতো, আমি পাশের মধ্যে। পরে আমি যা সবসময় খালি বকতাম, যাই তোরা এভাবে গিটার বাজাতো, আমি কিন্তু গিটার ভেঙে ফেলবো, নেট বন্ধ করে দেবো, এত রাতে যে ঘুমাও। তা যখনই বলতাম আমি না ঘুমাইলে নেট অফ করে দিতাম, আমি ঘুমাও, এই যে বলতাম, এই জিনিসটা এখন আমার কাছে না খুব মানে যন্ত্রণাটা হয়ে গেছে, যে আমি আনাফের এই কথা বলতে বলতে, যে ঘুমাও বলতে বলতে আমার ছেলে চিরজীবনের মতো ঘুমিয়ে গেল। এই জিনিসটা আমি মেনে নিতে পারতাম না। আমার কাছে মনে হচ্ছে ছেলেটা চিরকালের জন্যই ঘুমিয়ে গেল। হ্যাঁ, আমি এই বলাতেই মনে হয় যে লেগে গেল, বাপরে কোন যে ঘুমাও বলতে আমার ছেলে আজীবন ঘুমিয়ে গেল। এখন আমি কারে বলবো, কাকে আমি বলবো বাবা ঘুমাও। এবং আপনি বলছিলেন যে ও ফুটবল খেলতে পছন্দ করতো, তাই না? ওর কলেজের মনে হয় ফুটবল দলেও ছিল, এবং ওই দলের জার্সিটা পরেই সে 10 নম্বরের সর্বশেষ ওর পোশাকটাও ছিল ওই জার্সি, পিছনে আহনাফ লেখা ছিল। জি, এবং দেখেন আমরা যে মুহূর্তে এই রেকর্ডটা করছি আসলে চলেই আসে বিশ্বকাপ ফুটবল, তো একটা গ্রেটেস্ট শো অফ আর্থ। আনাফের ছোট ভাইটা, পুরো ফ্যামিলি ওকে মিস করছেন আপনারা এই সময়টাতেও, যে আজ যদি একসাথে থাকতো, একসাথে আবার আনন্দ করা যেত, একসাথে খেলা দেখা যেত। তো চুপচাপ বসে থেকে অনেক সময় চুপচাপ নাস্তা আনতে গিয়ে একদিন সেদিন আমার সাথে বলো বাবা চলো নাস্তা নিয়ে আসো, ওর ওই খেয়ালটা নেয় যে ভাই নাই। তো আর্জেন্টিনা খেলার সময় তো নাস্তা নিয়ে আসছি, আমি কেক আনছি, বিস্কিট আচ্ছা এবার মানে এবারের ঘটনা বলছি, এবার যখন আনতেছি তখন আনার পর তখন নাস্তা আনি, ওর আর ওই সেন্স নেই, যে বাচ্চা মানুষ তো ছোট ভাই ভাবছে, ভাই ভাবছে ভাই আছে, একসাথে আমরা নাস্তা খাবো।
তা যখন খেলা শুরু হয়েছিল হাফ টাইম হওয়ার পরে যখন প্যাকেট খুলছে যে খাওয়ার জন্য, তখন থেকে ওই আর খায় না। বললো বাবা কি হয়েছে, খাও না? কয় না বাবা আমি খাবো না। চুয়ে দেখে নেই, ওই মনে পড়েছে ভাই, ভাই তো নাই, আমি কীভাবে খাবো? ও ধরেই নেই জিনিসটা, ওভাবেই রয়ে গেছে নাস্তা কিছু সব কিছু, চুপচাপ হয়ে গেছে না একদম। ছোটটা? ওর বড় ভাইয়ের মাঝে মধ্যে দেখি, আর বড় ভাই গেঞ্জি পরে থেকে, বড় পাঞ্জাবি পরে থেকে, আমাকে বাবা এটা তোমার তো বড় হয়ে পড়ে যেত। কয় না, এটা পড়লে মনে হয় ভাই আমার সাথে আছে। ওর তো 11 জুলাই জন্মদিন ছিল। আহনাফের? না, আরবিনের। আরবিনের। আহনাফের জন্মদিন কবে? আহনাফের জন্মদিন 13 অক্টোবর। এটা একটু আমি বলি, এটা হইলো রেয়ার দেখেন। আর 13 অক্টোবর জন্মদিন, মারও কিন্তু 13 অক্টোবর, একই দিনে জন্মদিন। আচ্ছা আচ্ছা, এটা খুব রেয়ার হয়। জি জি তো গত বছর কেক কাটার সময় মানে কি যে একটা ভয়াবহ অবস্থা, জি। মানে এটা খুব কমই হয়। বা আমার একটা ছেলের সন্তানের জন্মদিন একসাথে 13 অক্টোবর। জন্মদিন। এটাও একটা কোইন্সিডেন্ট যে আমি এটা রিলেট করতে পারছি। আরবিনের জন্মদিন কবে? 11 জুলাই না? 11 জুলাই। আহনাফের লাস্ট জন্মদিনটা মানে হঠাৎ আহনাফ ওর দাদি মারা যাওয়ার পর থেকে আর জন্মদিন পালন করতে চায় না, কারণ ওর দাদি ওর জন্মদিন খুব ধুমধামে পালন করতো। আচ্ছা আচ্ছা। তো ওর দাদি মারা গেছে খুব আদর 2021-এ। করতেন না উনি? খুব আদর করতেন, মানে আমার মনে হয় না যে এরকম মানে দাদির আদর কোনো নাতি পাইছে। তো মানে যদি মনে করতো চাঁদ চাইতো, আমার ক্ষমতা থাকলে চাঁদটাই এনে দিত, এত ভালোবাসতো। লাস্ট জন্মদিন ওর ভাই হচ্ছে ওর জন্য সব নিজে টিফিনে টাকা দিয়ে হচ্ছে সব ঘর সাজানোর জিনিসপত্র নিয়ে আসে, নিয়ে এসে ও নিজেই একা একা সাজায়। আহনাফ কোচিং এ ছিল, কোচিং থেকে আসতে আসতে 11টা বাজেছে, মানে জি, কোচিং জি। ওর 9:30 পর্যন্ত। জি। এরপরে বন্ধুদের সাথে একটু গিটার বাজায়, বাসায় আসতে আসতে 11টা বাজছে। আবার ওর জন্মদিন, একটু আড্ডা টাড্ডা দিয়ে, আমাদের বাসার নিচেই তো, ছোট থেকে সব একসাথে বড় হয়েছে, তো সবাই মিলে একটু আড্ডা টাড্ডা দিয়ে তারপরে 11টা বাজে বাসায় আসছে। এসে দেখে যে ওর ভাই ঘর সাজাচ্ছে। তাই আমি বলছি আহনাফ তুই ওই রুমে যা, ও ঘর সাজাচ্ছে, সাজা। এটা 23 সালে মনে হয়। 23 সালে। 23 সালে, হ্যাঁ। ওইটাই আহনাফের লাস্ট জন্মদিন শেষ করা। জন্মদিন ছিল দুনিয়াতে। তো ওর বাবাকে ও ফোন দিয়ে বলে বাবা ভাইয়ার জন্য একটা কেক নিয়ে এসো। পরে ওর বাবার সাথে গিয়ে নিজেই কেক, নিজের পছন্দের একটা কেক নিয়ে আসে। তো ওর ভাইও জানে না যে ওর হাতের সাজানো ঘরই ওর ভাইয়ের লাস্ট ওইটাই last জন্মদিন হবে। হবে। তো এই 11 তারিখে আরবিনের জন্মদিন ছিল। তো ও রাতের বেলা ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে মানে ওর এক আপু আছে, এই জুলাইয়ের পরে ওর একটা বোন হয়েছে, মানে এখন তো আমাদের পুরা বাংলাদেশের জি, জি। সন্তানরা আমাদেরকে মা ডাকে। তো ওই মেয়েটা আবার আমাকে মা ডাকে, ওকে আপন ভাইয়ের থেকেও বেশি আদর করে। তো আবার হচ্ছে বনানী থাকে, তো আসতে পারেনি, ওর বাচ্চা অসুস্থ দেখে ওর জন্য হচ্ছে পাঠাও দিয়ে একটা কেক পাঠাইছে। জি, আরবিনের জন্য। হ্যাঁ, কারণ আরবিন তো জানে যে কেক টেক কাটবে না, আমরাও ভাবে কিছু করব না। পরে হচ্ছে যখন কেক পাঠাইছে আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মামা তো খালাতো বোন এখানে আছে, ছোট একটা বাচ্চা আছে, আমি বললাম তাহলে আয়াতকে ডাক দাও, আয়াতকে ডেকে তোমরা কেকটা কাটো। পরে ও তো কাটবেই না। পরে আমি ফোন দিয়ে ওর খালাতো ভাইকে আর ওই আমার ভাগ্নির বাচ্চাটাকে নিয়ে আসছি যে কেক কাটার জন্য। তো রাতের বেলা যখন আমি ফেসবুকটা দেখি, তখন দেখি যে ও স্ট্যাটাস দিছে যে ভাইয়া আজকে যদি তুমি থাকতা তাহলে আমরা একসাথে কেক কাটতাম, কত মজা করতাম, তুমি কেন গেলা ভাই আমাকে একা রেখে। মানে প্রতি মুহূর্তে আসলে পিঠাপিঠি ভাই, এরা তো বন্ধু, বন্ধুর মধ্যে মিশত। এবং একটা জোড়া, একটা ডানা যখন ভেঙে যায় তখন আরেকটা ডানা ঝাপটানো ছাড়া তো কোনো উপায় থাকে না। কথা কেন? এবং এই অজস্র ডানা ভেঙে দিয়েছে কিন্তু হাসিনা এবং তার বাহিনী। ছেলেকে আটকাচ্ছিলেন, ছেলের নিরাপত্তা নিয়ে ভাবছিলেন, সব ঠিক আছে, এটা বাবা মা হিসাবে তো আপনারা সেটাই করবেন। আমার ছেলেটা বাইরে গিয়ে মানে সে বন্দুকের গুলির সামনে পড়ুক, এটা কোনো বাবা মাই চান না, নিশ্চয়ই না। প্রয়োজনে বাবা হয়তো নিজেই গুলির মুখে দাঁড়িয়ে যাবেন, মা হয়তো নিজেই দাঁড়িয়ে যাবেন, তারপরে তো সন্তানকে তারা বাঁচাবেন। কিন্তু সেই সুযোগটাও তো আসলে ছিল না। সন্তানরা, বরং এই বয়সী সন্তানরাই বুঝতে পেরেছিল যে রাজপথ এবং এই আন্দোলন, এটার মাধ্যমেই শুধুমাত্র এই অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব, তাছাড়া সম্ভব না। যেটা
বুড়োরা, বয়সীরা, বড়রা পারেনি। অজস্র দিন তারা চেষ্টা করে গেছে শুধু, কিন্তু সেই চেষ্টায় কোনো ফলাফল আসে নাই। কিন্তু তারুণ্য দেখেন, সেটা আমাদের ভাষা আন্দোলন বলেন, আমাদের ৬৯-এর গণ অভ্যুত্থান বলেন, তারপরে ৭১ বলেন, আমাদের পরবর্তীতে স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, এরপরে ২৪, প্রত্যেকটা জায়গায় আমরা যেটা দেখলাম যে তরুণরাই আসলে রাজপথে নেমে আসলো, বুকের তাজা রক্ত দিয়েছে এবং শেষ পর্যন্ত তাদের মাধ্যমেই সফলতা এসেছে। তারা আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করা যাবে না, যেটা আপনার সন্তান শিখিয়েছে। আহনাব যেদিন জন্মগ্রহণ করেছিল ওই দিনটা কেমন ছিল, এবং ওটা কত সাল ছিল যেন? মানে 6-এর শেষেও জন্ম নেয়। 6-এর শেষে, হ্যাঁ, 6-এর শেষে, অক্টোবরের 13 তারিখ। হ্যাঁ, 13 তারিখ। ওই মুহূর্তে মানে আপনারা কোথায় ছিলেন, বা আপনি কোথায় ছিলেন ওর জন্মের সময়? আমি হসপিটালে ছিলেন। আচ্ছা, যখন সন্তানটা প্রথম কোলে আসলো বা দেখতে পেলেন, সেই অনুভূতিটা মনে আছে? তখন তো আনন্দে আত্মহারা, যে প্রথম সন্তান একবারে। তখন তো ওর অবস্থাও খারাপ ছিল। আচ্ছা, তখন ও ভিতরে যায়, যখন ওই কাঁদতেছে, তা ডাক্তার বলতেছে ইমিডিয়েট অপারেশন করতে। আমি একটা জিনিস একটু বলি, এই যে এই দৃশ্যপটটা শুধু আপনি মনে করে আপনার ভেতরে একটা আনন্দ, আমি সেই আনন্দটা এখনো দেখতে পাচ্ছি। সন্তানটা নাই, এই কষ্ট তো প্রতিনিয়ত আপনার, কিন্তু ওই যে আপনি বললেন যে তখন তো আনন্দে আত্মহারা, এবং আপনার চেহারার মধ্যে কিন্তু সেই জিনিসটা এখনো ফুটে উঠেছে, একজন বাবা হলাম, আমার সন্তান প্রথম। আর তারপর একটু শুনি ওই দিনের কিছু ঘটনা। তারপরে যখন ওকে ভিতরে নেওয়া যাচ্ছে, তখন ওর অবস্থা খারাপ হয়েছিল। ডাক্তার বলে যে এখনই অপারেশন করতে হবে। তা ওর ভাইরা বলতেছিল না, এখনও আপনারা একটু ওয়েট করে। আমি বললাম না। তখন ওই একটা মুহূর্তে আমার আজও মনে পড়ে, যখন ওই ভিতরে যাচ্ছে অপারেশন থিয়েটারে, তা আমি খালি ওকে একটা প্রশ্ন করছি, ও আমার হাতে এভাবে রাখা। তা আমি বললাম তোমার কি কেমন লাগে? ও আমার কি কোনো কথা বলে নেই, খালি দেখলাম কি চোখ দিয়ে একটা পানি টপটপ পড়ে গেছে, মানে অনেক খারাপ লাগতেছে, ও ফিল পড়তে পারতেছে না। যখন চোখে দিয়ে পানি পড়ছে, তখন আমি সাথে সাথে ডাক্তার বললাম আর কারো কথা শুনবো, ইমিডিয়েট অপারেশন করেন। পরে ওর ভাইরা আমাকে বলতেছে যে তুমি কেন এটা পারমিশন দিলা? আমি আর কারো কথা শুনবো না, এই অপারেশন করে দিলাম। পরে আম্মাকে বললাম, আম্মা এই ঘটনা। আম্মা বলে ভালো করছে বাবা, গুড। মানে সে যে কষ্ট পাচ্ছে এটা তো আপনি নিতে পারছিলেন না? নিতে পারছিলাম না সেই মুহূর্তে। তারপরে প্রথম স্কুলে দিলেন কোথায়? কোন স্কুল ছিল ওর স্কুল ছিল মডেলে ছিল ফার্স্টে। না, ও ছোট থাকতে মানে 2.5 বছর যখন ও হচ্ছে মানে স্কুল যাওয়ার জন্য খুব উৎফুল্ল থাকতো। 2.5 বছরে কেবল হাঁটা শিখেছে একটু। হ্যাঁ, স্কুল তো বলতে পারতো না, ইকুল করতো। তো ওর দাদি আবার ওকে একটা হচ্ছে কার্টুনের একটা ব্যাগ কিনে দিয়েছিল। তো ওই ব্যাগটা নিয়ে ও সারাক্ষণ ঘুরতো, আর মানে লেখাপড়ার জন্য ইয়ে করতো। তো সামনে আমাদের একটা স্কুল ছিল, শিশু কল্যাণ স্কুল। তো ওর দাদি বলতো কি ওকে দিয়ে দাও। আমি বললাম এত ছোট, ওকে দেওয়া যাবে না। পরের বছর হচ্ছে ওর 3.5 বছর যখন ও, তখন আমি ওকে ওই স্কুলে দিয়ে দিই। তো ওর দাদি বলতো কি শোনো, স্কুলে দিচ্ছ ভালো কথা, টিচারকে বলবা ওকে কোনো পড়া দিতে না, ও খালি যাবে আর আসবে। তা আমি বললাম যে এরকম কোন স্কুল আছে যে আপনার খালি যাবে আর আসবে আর পড়া দিবে না? তো তাও মাশাআল্লাহ ওকে আমি দেওয়ার পরেও ওখানে হচ্ছে ও মানে খুব দ্রুত লেখা শিখলো, মানে পড়া শিখলো ওই স্কুলে দেওয়ার পরে। তারপরে ওখান থেকে যখন প্লে পার করে নার্সারিতে উঠবে, তখন আমি ওকে হচ্ছে মানে ওই ভর্তি কোচিং এর একটা হোপ স্কুল আছে, ওইখানে ওকে দিয়ে দিই। তো ওইখানেও 2 বছর পরে ওকে যখন আমি অ্যাডমিশনের জন্য, ওর তখন 5 বছরও বয়স হয়নি, মানে 5 বছর ছুঁই, তখন অ্যাডমিশনের জন্য আমি মণিপুর স্কুল থেকে ফর্ম উঠাই লটারিতে, ও মণিপুর স্কুলে টিকে যায়। আচ্ছা, পরে সবাই বলে যে দিয়ে দাও। ছোট থেকে ব্রিলিয়ান্ট ছিল। পরে মণিপুর স্কুলে দিয়ে দেওয়ার পরে ও ক্লাস 4 পর্যন্ত মণিপুরে পড়ে। আচ্ছা, মণিপুরে পড়ার পরে ও হচ্ছে একটা মানে ওর গাড়িতে দিয়ে দিয়েছিলাম। তখন আমিও পড়াশোনা করছি, আমিও অনার্সে পড়তাম। আমার অনার্সের শুরুতে ও হয়। আচ্ছা, অনার্স ফার্স্ট ইয়ার যখন আমি পড়ি তখন ও হয়। তো আমার পড়াটাও রানিং ছিল, তো ওকে গাড়িতে দিয়ে দিয়েছিলাম ওর ছোটটার ইয়া করার জন্য। তো
আমিও অসুস্থ ছিলাম তখন, ছোটটা কনসেপ্ট জি, জি। হয়েছিল। পরে হচ্ছে আমি ওর গাড়ি একদিন 1 নম্বরে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে, স্কুলের গাড়ি। স্কুলের গাড়ি। জি। তো এরপরে ওর দাদি বলছে যে না, ওর স্কুল চেঞ্জ করো, বাসার সামনে যে স্কুল আছে সেটাই দাও, আচ্ছা। আমার এত বড় স্কুলে পড়া লাগবে না। তো ওইখান থেকেই ক্লাস 4-এ এনে আমি হচ্ছে মডেলে ওকে ভর্তি করি, আচ্ছা। বাসার সামনেই, মানে ওই যে বাংলা কলেজের সাথে। জি জি। আমরাও হচ্ছে নতুন বাজার থাকতাম, ওখান থেকে একটু সামনে Walking মডেল distance। মডেল একাডেমি, ওইখানেই আহনাফ হচ্ছে পড়াশোনা করে। আহনাফ ওখানে ক্লাস 8 পর্যন্ত পড়ে। আচ্ছা। তো 8-এর পরে মানে ওকে নিয়ে হচ্ছে টিচারের সাথে আমার একটু মত বিরোধ হয়। তো আমি রাগ করি, ওখান থেকে ওকে নিয়ে আমি হচ্ছে মিরপুর 10-এ যে আদর্শ উচ্চ বিদ্যালয় আছে ওইখানে ওকে ভর্তি করি। জি। তো ওখানে ভর্তি করার পরে ওখান থেকে আনাফ এসএসসি পরীক্ষা আচ্ছা। দেয়। তারপরে শাহিন কলেজে, তারপরে শাহিন ইন্টারমিডিয়েটে শাহিন কলেজে ভর্তি হয় এবং সেই পরীক্ষা তো আর ওর দেওয়া হয় না। 3টা পরীক্ষা দিতে পারলো। ব্যবসায়ীন ওর হচ্ছে ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল। ড্রিম ছিল যে আমি ব্যবসায়ীনে ভর্তি হব, এবং সেই স্বপ্নটা তো পূরণ হয়েছিল। কিন্তু মানে কি স্কুল হতে চাইতো সে বড় হয়ে? মানে ও ওর কোন তো ড্রিম ছিল, business কোন নিয়ে টার্গেট পড়তো। ছিল? ও বিজনেস বিজনেসম্যান করবে, হতে ব্যবসায়ী হবে। আচ্ছা, পড়াশোনা করব হ্যাঁ। কিন্তু আমি বিজনেসে যাব। বিজনেসে করবো। এইটার কারণটা কি আসলে? ওর কেন এরকম মনে ও হয়? বলে যে আমি কারো অধীনে থাকবো না, অধীনে থাকতে ইস, হবে। এই বিষয়টাই আসলে আমাকে তাড়িত করছে যে ওর ভেতরে সবসময় সবসময় আমরা এটা কাজ। প্রত্যেকটা শহীদের গল্পই যখন তার বাবা মা বা অন্য কারো কাছ থেকে জেনেছি, আমরা যেটা দেখলাম সেটি হচ্ছে যে একদম আবু সাইদ থেকে শুরু করে প্রত্যেকেই মেধাবী, পরিবারের বড় সন্তান কেউ, অথবা আগে থেকেই তাদের মধ্যে এক মানে ধরনের চিন্তাধারা এটাই স্বাধীন অন্যরকম চেতা ছিল। মনোভাব, মনোভাব। তারপরে অন্যায়ের কাছে মাথা নত করবে না, এই ধরনের মনোভাব। অর্থাৎ ব্যাপারটা এরকম নয় যে এদেরকে কেউ বায়াস্ট করেছে, এদেরকে কেউ শিখিয়ে পড়িয়ে দিয়েছে এই জন্য তারা রাজপথে নেমেছে। তাদের কিন্তু কোনো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ ছিল না তখন, যে না নির্দিষ্ট কোনো পলিটিক্যাল দলের সদস্য তারা ছিল বা সেই কারণেই তারা রাজপথে নেমেছে, ব্যাপারটা এরকমও ছিল না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা দেখেছি, শুধুমাত্র তারা যে বিগত দিনগুলোতে অন্যায় অবিচার দেখেছে, অনিয়ম দেখেছে, এবং শেষ পর্যন্ত যখন হাসিনা বাহিনীর এরকম ম্যাসাকার একটা ভূমিকা দেখেছে, তখন আসলে এই তারুণ্য আর ঘরে বসে থাকতে চায়নি। আপনি অফেয়ারে একটা কথা বলছিলেন আমাকে, যে ও নাকি আপনাকে একটা কথা বলেছিল যখন বাধা দিতেন, তখন বলেছিল যে 71-এ যদি তোমার মতো মা থাকতো তাহলে আমরা একটা স্বাধীন দেশ পেতাম না, মানে এভাবে যদি বাধা দেওয়া হতো। ও যখন 18 তারিখে রাবার বুলেট খেয়ে বাসায় আসলো, তো ওই দিন ও প্রায় পায়ে ব্যথা পায়, যেহেতু ফুটবল খেলে, প্রায় পায়ে ব্যথা পেয়ে এসে বরফ ডলতে থাকে। তো ওই দিনও সেম কাহিনী করছে, ও বরফ ডলতেছে, আমি বললাম কি হয়েছে পায়ে, তো বলছে যে ফুটবল খেলতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পাইছে। তো আমি আর গুরুত্ব দিইনি, যে প্রতিদিনই তো ব্যথা পায়। কিন্তু পরের দিন সকালবেলা দেখি যখন ওর পা ফুলে নীলা হয়ে গেছে, এরকম গর্ত হয়ে গেছে, আমি তো আর জানি না রাবার বুলেটটা কিরকম হয়। তো আমি ওকে জোরপূর্বকই জিজ্ঞেস করলাম কিভাবে ব্যথা পাইছিস, কোথায় ব্যথা পাইছিস? তো বলতেছে যে, ও হাসতে হাসতে বলতেছে, আরে আম্মু এটা কোনো ব্যাপার না, তোমার ছেলে অনেক সাহসী, জানো কালকে রাবার বুলেট খাইছে। আরে বাবা। এটা বলার পরে আমি ওর দিকে অনেকক্ষণ তাকায় রইলাম। পরে আমি ওকে বকাঝকা করার পরে আমি বলতেছি যে তুই এরপর তুই ঘর থেকে যদি বের হয়েছিস তারপরে দেখিস আমি তোর কি করি। তো ওই আমার বিকালবেলা যখন আমার বোন আমার বাসায় আসছে, আমরা দুই বোনই ওকে বকা দিয়ে বলতেছি যে বের হবা না, আল্লাহ না করে তোমার কিছু হয়ে গেলে তোমার আম্মুর কি হবে। বা আমরা দুইজনই ওকে বকাঝকা করে বলতেছি। পরে বলছি কি, তোমাদের মতো মা খালারা যাদের বাসায় আছে, মানে তোমরা যদি 71-এ জন্ম নিতা তাহলে আর দেশটা স্বাধীন হতো না। আজকে তোমাদের কারণে 80% স্টুডেন্ট ঘর থেকে বের হতে পারতেছে না। কি চিন্তা, আমাকে আর আমার বোনকে এটা বলতেছে। কি চিন্তা, কি তেজ, যে আরো যদি মানে ওদের কথা, কারণ তখনও তো তারা নিশ্চিত না যে এই আন্দোলনের সফলতা আসবে নাকি মানে অন্য সব আন্দোলনের মতোই আবার লড়াই করেই যেতে হবে। তো ওদের ভেতরে যেই বিষয়টা ছিল যে আরো যদি আন্দোলনকারী রাস্তায় নেমে আসতো, তারুণ্য যদি রাস্তায় নেমে আসতো, তাহলে হয়তো
আমরা দ্রুত এটা সফলতা সফলতা পেতাম। আমরা ফেসবুকে কোনো কিছু পোস্ট করতাম না, স্ট্যাটাস দিতাম না দেখে, মানে এই আন্দোলন বিরোধী আমরা কোনো কথাবার্তা বলতাম না দেখে আমাদেরকে বলতো তোমরা তো ভীতু, তোমরা একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিতেও ভয় ভয় পাও। পাও। এখন এই অনুভূতিটা কেমন কাজ করে ওর এই কথাগুলো, যে আসলেই তো আমরাই ভীতু ছিলাম? হ্যাঁ, এসে আসলে আমরা এখন এটা কাজ করে যে আমরা আসলে ভীতু ছিলাম, আমরা মানে কখন কেন আমরা ঝাঁপায় পড়ি নাই। এখন কি বাবা হিসাবে, মা হিসাবে, একদম আলাদা করে একজন মানুষ হিসাবে এরকম ব্যাপার মনে হয় যে আমার সন্তানটা এত বড় একটা কাজ করে ফেললো, তাহলে সেই জায়গায় তো আমিও হতে পারতাম রাষ্ট্রের জন্য, দেশের জন্য, দেশটা তো আমারও। এরকম কি রিগ্রেট ফিল হয় যে আমার সন্তানটা চলে গেল এবং দৃশ্যমান কোনো পরিবর্তন ঠিক ওইভাবে আসলো না? এই কষ্টটাও আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। হ্যাঁ, কি চাচ্ছেন আসলে, আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের তো প্রত্যাশা এখন আছে যে আমরা চাচ্ছি যে দেশটা আরো ভালোভাবে, যেটা আমার যে ছেলেদের স্বপ্ন ছিল যে দেশটা যাতে বৈষম্যহীন থাকে। আর মেন কি আমাদের বিচারটা এখনো হচ্ছে না, প্রায় 2টা বছর চলে আসতো। জি। 4ই আগস্টে 2 বছর হয়েছে। ওর এই মামলায় আসামি কারা? ওর মামলা হিসাবে তো সব আমাদের শাহিন কলেজ থেকে, আর্মিতে পড়তেন এখান থেকে করতে, সব বড় বড় সবার, আর শেখ হাসিনা থেকে শুরু করে সবাই, আচ্ছা, সবাইকে করা আছে। এই যে ট্রাইব্যুনালের বিচার মামলা আছে আমাদের। হচ্ছে না বা একদমই এখনো বিচার পেলেন না, এটা প্রতিনিয়তই তো তাড়িয়ে বেড়ায়। হ্যাঁ, কি চাচ্ছেন? ওটাই। বিচারটা কত দ্রুত চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন? বিচারটা কেমন হলে আপনাদের আত্মা একটু হলেও শান্তি পাবে? আমরা তো চাচ্ছি একদম শেখ হাসিনারে ফাঁসিতে ঝুলানো আগ পর্যন্ত যে পর্যন্ত দম না যাবে, যদি এটা আমরা দেখে যেতে পারি, মৃত্যুর আগে আল্লাহ কাছে সবসময় হুকুমের আসামি তো সেই আসলে সবকিছু। শেখ সবসময় হাসিনা আমরা তো দোয়া করি। আমাদের মূল আসামি, কিন্তু যারা হচ্ছে শেখ হাসিনার অর্ডারে এগুলা করেছে, যেমন আমাদের মিরপুরে আমাদের 14 আসনের এমপি ছিল নিখিল, তারপরে হচ্ছে 13 ছিল সাচ্চু, জি। তারপরে ইলিয়াস মোল্লা, এরা 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 তো কম অন্যায় করেন। তাদের দলবল। এবং ওই দিন 4 আগস্ট নিখিল, ইলিয়াস মোল্লা এরা কিন্তু ওখানে ওপেন গুলি করেছে। আচ্ছা, হ্যাঁ, আমরা দেখেছি হ্যাঁ। বা জেনেছি আমরা। এবং ওইখানে যারা এডিসি, ওসি, ডিসি ছিল তারাও তো নিষ্পাপ না, তাদের অনুমতি ছাড়া তো আর পুলিশ বাচ্চাদের উপর গুলি চালায় নাই। এর মধ্যে এর মধ্যে এডিসি শুধু গ্রেপ্তার হয়েছে, এখন পর্যন্ত ওসি, ডিসি কেউ গ্রেপ্তার হয়নি। জি। আহনাফের মামলার জি। আমার কোরবানি ঈদের আগে চার্জশিট হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত মানে মিরপুর 10টাকে তারা এখন পর্যন্ত কোনো গুরুত্বই দিচ্ছে না। অথচ মিরপুর 10-এ অনেক ম্যাসাকার হয়েছে, অনেক হত্যাযজ্ঞ হয়েছে, এবং এই হুকুমের আসামি তারপরে মিরপুর, হ্যাঁ, যাত্রাবাড়ি, তারপরেই মিরপুর। আহনাফের মামলার যে আমার যে আছেন, ওনাকে যখন আমি বলতাম যে আমাদের মিরপুরের কি অবস্থা, আমার আহনাফের মামলার কি অবস্থা, তখন উনি আমাকে প্রায় বলতো যে আপা আমরা তো চাংখারপুল নিয়ে একটু ব্যস্ত আছি, চাংখারপুলের মামলাটা আগে উঠতেছে, আচ্ছা, ওইটা উঠলে আমরা হচ্ছে এটা ধরবো। তো ঠিক আছে, চাংখারপুলে যারা যে বাচ্চাগুলা মারা গেছে, শহীদ আনাস, জুনায়েদ, এরাও আমার বাচ্চা। তো আমি যখন করলাম যে ঠিক আছে, আনাসের মামলাটা যখন প্রপারলি ভাবে কাজ করছে, অন্তত পক্ষে আনাসের মামলায় যদি ওরা সাজাপ্রাপ্ত হয় আমি খুশি। কিন্তু আনাসের মামলার যখন আমরা দেখলাম যে সুজন আনাসকে খুব উৎফুল্ল হয়ে গুলি করলো, সেই সুজনের সাজা দিল 3 বছর। তো এই মানে এই রায় তো আমাদের কাম্য ছিল না। জি। তাহলে এখন এই যে রায়ের ব্যাপারে যেটা বললেন যে শেখ হাসিনার সর্বোচ্চ ওই শাস্তিটা হোক, এবং তার দলবলের যে যতক্ষণ মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত যেন শাস্তি পায়। আমরা এই সময়টায় একটা বাতাসে নানান বিষয় শুনছি, এবং দেখেন কেমন লাগে আপনাদের কাছে। আমাদের কাছেই যেখানে তাদেরকে নির্লজ্জ, বেহায়া, যত ধরনের শব্দ আছে, আমরা আসলে এই শব্দগুলো কম হয়ে যায় তাদের জন্য। একটা মানবিক জায়গা থেকেও তো মানুষের কষ্ট লাগে, অন্যায় বোধ হয়, তাই না? কিন্তু এদের মধ্যে তো সেই বোধটুকু একদম, ধরেন ওদের কথা বাদ দেন, মিনিমাম যে সমর্থন করে একজন কর্মী,
আপনি কি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরকম কারোর মধ্যে এরকম পেয়েছেন যে আওয়ামী লীগ করতো, সমর্থন করতো শুধুমাত্র, কিন্তু সে এখন কষ্ট পাচ্ছে, সে ক্ষমা চাচ্ছে, ঠিক হয়নি, এরকম আমি না। বলতে শুনি না। না, দেখি না। আপনি তাদের ভিতরে দেখেছেন সেই কিনা জানি না, আফসোসটা নাই। ওই আফসোসটা নাই। এবং আপনি যে একজন শহীদের পিতা, আপনি সন্তানহারা একজন পিতা, ঠিক ওই পাশ থেকে কারো কাছ থেকে কোনো সমবেদনা সহমর্মিতা পেয়েছেন? না। একটা ফোন করে যে আমাদের দল বা আমাদের সরকার করছে ব্যবস্থা আপনার সঙ্গে যেটা করেছে সেজন্য আমি ব্যক্তিগতভাবে আমি কষ্ট পাচ্ছি, আমার ঘুম হচ্ছে না, আমার ভালো লাগছে না, আমি অমুক জায়গা থেকে, অথবা পরিচয়টা আমি গোপন করলাম কিন্তু আমি আপনার ফোন নাম্বারটা পেয়েছি, আপনার কাছে আমি একটা ক্ষমা চাইলাম, পেয়েছেন আপনি? আজও পর্যন্ত পাইনি। পাইনি। আমাদের আমি বুঝি আমার সন্তান হারিয়েছে, আমি কি হারিয়েছি সেই জিনিসটা আমি বুঝি। এতদিন সবাই মুখের থেকে শুনে আসলাম, ছোটোবেলা থেকে শুনছি যে সন্তানের পিতার কাঁধে সন্তানের লাশ যে কত ভারী, এটা সেদিন আমি টের পাইছি আসলে। যে কত আমি যখন মানে ওকে যখন নামাচ্ছি কবরে, মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি আর নিতে পারতেছি না। জানাজাটা কি ওই রাতেই দিয়েছিলেন আপনারা? না, ফজরের সময় দিচ্ছিলাম। ফজরের সময়, 5 তারিখ ফজরের সময়। তখনও তো কি একটা ভয়াবহ পরিস্থিতি, জানাজা দিতে পারতেছে না, বলে রাস্তায় নিতে পারতেছে না, ঢেকে ঢুকে। এবং সেই দিনের সকাল তো আরো ভয়াবহ, রাস্তায় তখন কাকপক্ষী ছিল না, এবং পুলিশ সব সময় খালি জিজ্ঞেস করতো কোথায় নিয়ে যায়, কার লাশ, কি পায়। বলছিলাম আপনার অসুস্থ মারা গেছে, অসুস্থ কি হয়েছে, জিজ্ঞেস করে অসুস্থ মারা গেছে, নাহলে কবর দিতে পারতাম না সেদিন। এরপর তো সকালবেলা মানে ফজরের পরে 5 তারিখ সন্তানটাকে দাফন করে আসলেন বুদ্ধিজীবী কবরস্থানে, তারপরে বাসায় ফিরলেন। তারপর 2টা-3টার দিকে, অর্থাৎ দুপুরের ঠিক পরপরই যখন জানতে পারলেন যে হাসিনা এবং তার দলবল পালিয়ে গেছে, পালাতে বাধ্য হয়েছে এবং এই তরুণদের কাছে পরাজিত হয়েছে, আমি অবশ্যই তরুণদেরকে এগিয়ে রাখবো। এক্ষেত্রে আমি কোনো রাজনৈতিক বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ কাউকেই এগিয়ে রাখতে আমি চাই না। যে যেভাবেই বলুক না কেন যে আমি অমুক জায়গা থেকে বলেছি তারুণ্যকে এগিয়ে যেতে, নো, এই তারুণ্য তারা তাদের নিজের দায়িত্ববোধ থেকেই তারা রাজপথে নেমেছে, তাদের জন্য আলাদা করে কোনো লিডারের প্রয়োজন পড়ে নাই, তারা নিজেরাই এক একজন লিডার ছিল। অতএব এই তারুণ্য কারো কথায়, কারো মাস্টার মাইন্ড যে যেভাবেই নিজেকে দাবি করুক না কেন, সেখান থেকে আসলে এই তারুণ্য উজ্জীবিত হয়ে রাস্তায় নেমে গেছে। তাহলে বিগত 15-16 বছরে কেন নামলো না? রাইট। এতগুলো আন্দোলন কেন সফল হলো না? কেন আন্দোলনগুলো সব খালি ঈদের পরের আন্দোলন হয়ে যেত? কেন 24-এ হলো? কেন সেটা 24-এ হলো? কারণ 24-এ প্রত্যেকটা তরুণ, প্রত্যেকটা প্রত্যেকটা আনাস নিজেকে লিডার হিসাবে রাজপথে নামিয়ে দিয়েছে। ওই যে আনাস তার মায়ের কাছে বলেছিল, মানে একদম চিঠি লিখে আসলো, একটা বাচ্চা ছেলে। আমাদের একটা পর্ব আছে, দর্শক আপনারা দেখে নেবেন, মানে আনাসকে নিয়েও আমাদের একটা পর্ব আছে। আনাসের চিঠিটাও আমরা তার মায়ের সামনে আমরা পড়েছি এবং আনাসের হাতের লেখাগুলো দেখেছিলাম। পর্বটার লিঙ্ক আমরা এখানে দিয়ে রাখবো, আপনারা দেখবেন। তো যেটা বলছিলাম যে একটা বাচ্চা ছেলে, কত প্রস্তুতি তার, মানে সে প্রস্তুত হয়ে রাস্তায় এসেছে। তো এই যে এখন বাতাসে যেটা চাউর হচ্ছে, হ্যাঁ আমি আসব, তারপরে কি আমরা শুনতে পাচ্ছি যে হ্যাঁ আমরা চাই, মানে আসবে তো বটেই, আমরা চাই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে, সেজন্য তো আনতেই হবে, সে তুমি আসো অথবা তোমাকে আমরা ধরে নিয়ে আসি, অবশ্যই সেই বিচার হতে হবে, যেটা আপনি বলছিলেন। কিন্তু এরকম কি মিনিমাম কোনো সম্ভাবনা আছে, বা শহীদ পরিবার অথবা এদেশের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল বা এখনো আছে, যারা ওদের প্রতি যাদের ঘৃণা আছে, এরকম কি কোনো সুযোগ আছে যে তারা আসবে, রাজপথ দখল করে নেবে, তারপরে আবারও ম্যাসাকার করবে এবং ভয়ভীতি দেখানো হয় এখনো পর্যন্ত? মানে তাদের ফোন কলগুলোতে হুমকি ধমকি, এবং অনেকগুলো বিমান ভাড়া করে তারা ঢাকার এয়ারপোর্টে নামবে, তারপরে কোনো জেল, কোনো হাজত তাকে আটকে রাখতে পারবে না, এবং আবারও আমাদের সন্তানদের উপরে হামলা করে গুলি চালিয়ে তারপরে তারা রাষ্ট্র দখল করে নেবে। এটা কি আসলে সম্ভব? জীবনে সম্ভব না। আমরাই তো এটা হতে দেব না। আজকে আমরা সন্তানরা আমাদের শিখিয়ে দিয়ে গেছে
যে অন্যায় প্রতিবাদ করবে। কারণ আপনাদের এবার হারা বাড়ার রাজপথে কি আমরা- আছে? আমরা বাবা মারা নেমে যাবো এবার, যা থেকে ডু আর ডাই। মানুষ যখন সর্বস্ব হারিয়ে ফেলে তখন মানুষ দেখা যাচ্ছে যে কেন এখন তো মানে আমার অনেক হারানোর আর কথাই কিছু বলে। নাই আমাদের। তো শেখ হাসিনা নিজের পাওয়ার, নিজের মানে গদি হারানোর পরে সে এখন মনে করতেছে যে মানে আমি যা বলবো তাই হবে। উন্মাদ হয়ে গেছে এখন। ওই উন্মাদনা ওখানে যেখানে আছে সেখানেই থেকেই করা ভালো। আমাদের শহীদ পরিবার, আমরা 1400 মা যারা আছি, জি আমাদের গ্যাজেটভুক্ত 855 জন, কিন্তু আমাদের জাতিসংঘে কিন্তু আমাদের শহীদ জি। 1400। তো আমি যেটা সবসময় আমার স্ট্যাটাসে আমি দেই যে আমরা সাদর আমন্ত্রণ জানাই তাকে, এবং আমরা মারা যারা আছি তারা আমরা নিজেরাই তার জন্য ফুলের মালা তৈরি করে নিয়ে যাব। কিন্তু সরকারের কাছে আমার একটাই আবেদন থাকবে, আমাদের মাদের, শুধু আমার না, আমার মাদের, যে আমার বাচ্চাকে যেভাবে তারা নির্মমভাবে হত্যা করছে, এই খুনি হাসিনাকে আমাদের হাতে তুলে দেখ। আমরাই যথেষ্ট। আমরা মারাই যথেষ্ট। ক্লিয়ার? দিস ইজ আ ক্লিয়ার মেসেজ ফর অল অফ ইউ। ইয়েস, শহীদের মায়েরা বলেছে ফুলের মালা নিয়ে যাবে। হ্যাঁ, আপনি আসবেন, ফুলের মালা নিয়ে যেতে হবে না, শহীদের মা বলেছেন। এত সহজ নয়, রক্তের উপরে দাঁড়িয়ে আছে। ইভেন এখন যারা ক্ষমতাসীন অথবা রাষ্ট্র নিয়ন্ত্রণে আছেন, সে সরকারি দলে থাকুক অথবা বিরোধী পজিশনে থাকেন না কেন, এই শহীদের মায়েরা, এই শহীদ পরিবার, এই আহত পরিবার, তারা এত সহজে ছাড় দিবে বা তারা ছাড় দিবে এটা আশা করেন কি করে? কাউকেই ছাড় দিবে না। নতুন করে নব্য কোনো ফ্যাসিস্ট যদি হয়ে উঠবার কেউ চেষ্টা করে, তাদেরকেও ছাড় দিবে না। কারণ তাদের সন্তানরা তাদেরকে শিখিয়ে গেছে যে কিভাবে অস্ত্রের সামনেও বুক পেতে, গুলি বুকে নিয়েও শত্রুর মোকাবেলা করতে হয় এবং রাজপথ দখলে রাখতে হয়। আপনাদের সঙ্গে আসলে গল্প করলে আমাদের আরো অনেক গল্প করতে হবে, পর্বটা বড় হবে। জি প্লিজ। একটা মানে বলতে চাই যে বর্তমানে আমরা কিছু ফ্যাসিস্টদেরকে দেখতেছি যে যারা আমাদের সন্তানদেরকে জঙ্গি বলতেছে, যারা আমাদের সন্তানদেরকে সন্ত্রাসী বলতেছে, এবং জুলাই নিয়ে আজেবাজে কথা জুলাই নিয়ে লিখছে, আজেবাজে কথা বিনোদন লিখছে। পাড়ায় আছে, আমরা মিডিয়াতে আছে, বিভিন্ন জায়গায় তাদেরকে আছে। একটা হুঁশিয়ারি দিতে চাই যে আমাদের মানে ভিতরের আগুনটাকে তারা যেন বের না করে। গত একদিন আগেই আমি দেখেছি শান্তা ফারজানা নামের এক মহিলা এ প্রায় জুলাইকে নিয়ে অনেক বাজে ভাষায় কথা বলে, এবং তার একটা কথা হচ্ছে যে আবু সাইদ কোনো গুলিতে মারা যায় নাই, তাকে যেন আবার কবর থেকে উঠায় ময়নাতদন্ত করা হয়। এবং সে গত বক্তৃতায় বলেছে যে 834 জন শহীদ, তাকে লিস্ট দিতে হবে। আচ্ছা, আসলে কারা কারা শহীদ? এরা তো সবাই জঙ্গি, এরা তো সবাই সন্ত্রাস ছিল। কিভাবে কথাবার্তা বলে? তো এখানে আমি দাঁড়িয়ে, আমি ওই শান্তা ফারজানাকে আলটিমেটাম দিচ্ছি যে আপনার যদি সাহস থাকে আপনি আমার সামনে এসে কথাগুলা বলেন। মিডিয়াতে তো অনেক কথাই বলা যায়, জি। আমাদের মায়েদের সামনে এসে আপনার যদি সাহস থাকে মায়েদের সামনে এসে বলার জন্য অনুরোধ করছি তাকে। আমরা চাই যে এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে নিতে হবে। আসলে বিপ্লবোত্তর আমরা বিশেষ করে আপনারা যেভাবে ধৈর্য ধরে আছেন, আমাদের কথা বাদই দিলাম, আমি হয়তো একদিন একটু টিয়ার শেলের সামনে পড়েছিলাম, এ পর্যন্তই। আমার গায়ে কোনো আঘাত লাগে নাই, আমার সন্তানের ক্ষতি হয় নাই, আমি হয়তো আপনাদের মতো করে বুঝবো না, কিন্তু আমার মনে হয় যে এই চ্যালেঞ্জগুলো আপনারা নেন এবং আমরা আপনাদের সঙ্গে অবশ্যই আছি। এবং বিপ্লবোত্তর আপনারা যেভাবে ধৈর্য ধরে আছেন, এটা চরম। পৃথিবীর ইতিহাস কি বলে জানেন? যে বিপ্লবোত্তর, এই ধরনের বিপ্লবের পরে যারা ফ্যাসিজমের পক্ষের মিনিমাম শক্তিও ছিল, তাদেরকেও পরবর্তীতে কোনো ছাড় দেওয়া হয় নাই। তাদেরকেও কোনো জায়গায়, কোনো পজিশনে, গভর্নমেন্টের কোনো পজিশনে, চাকরি বাকরিতে, কোনো জায়গায় তাদেরকে বিপ্লবের পরবর্তী সময়ে কোনো ধরনের কোনো সুযোগ দেওয়া হয় নাই, সুযোগ নিতে দেওয়া হয় নাই, এবং তাদেরকে বাধ্য করা হয়েছে, হয় ক্ষমা চাইতে তারা বাধ্য হয়েছে অথবা তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এদেশটাই আমরা দেখলাম যে এত এত শহীদের পরিবার, আপনারা এত ধৈর্যশীল যে
এখানে বসে হয়তো আলটিমেটামটা দিচ্ছেন সহ্য করতে না পেরে, কিন্তু তারপরে ধৈর্য ধরে আছেন, রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন যে বিচারটা যেন হয়। বিচারটা যেন আমাদের সরকারের কাছে আর কিছু চাওয়া পাওয়ার কিছুই নাই। আমরা কিছু চাইও না, কিছু পেতেও চাই না। আমরা শুধু চাই আমাদের বর্তমান সন্তানের সরকার বিচার। তিনিও একজন জুলুমের শিকার, জি, তার পরিবারও জুলুমের শিকার ছিল। তো তিনি যেন তার দিক থেকে আমাদের দিকটা চিন্তা করে আমার সন্তানদের এবং এই 834 জন 1400 শহীদ, এবং আহত। 22,000 আহত, এদের যেন বিচার করে। বিচারটা যেন করে, আমরা এতটুকুই চাই, আর আমাদের কিছু চাই না। সন্তানদের যারা এরকম নির্মমভাবে হত্যা করলো, তারা যেন কোনোভাবেই ছাড় না পায়। এবং একই সঙ্গে আমি আপনাদের সঙ্গে এটাও চাই যে আপনাদের সন্তানদেরকে নিয়ে অথবা জুলাইকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, আপনাদের সন্তানদেরকে যারা জঙ্গি সন্ত্রাসী বলবার মতো ধৃষ্টতা দেখায়, সাহসটা রাখে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া নেওয়া হোক, হোক, এবং এটাই জরুরি। এটাই জরুরি। আমাদের কিছুদিন আগে একটা জুলাই শহীদ পরিবারের আমাদের একটা সোসাইটি আছে, সেই সোসাইটি থেকে একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে চিন্মতি সম্মেলন। জি। আমাদের প্রধানমন্ত্রীও ছিল। তো সেখানে আমাদের যে ছাত্র দলের একজন নেতা বলেছিলেন যে আবু হুরায়রা, উনি বলেছিলেন যে শাওন কি শেখ হাসিনা থেকেও পাওয়ারফুল, সে কিভাবে এখনো এইসব কথা বলতে পারে এবং এদেশে থেকে এবং এদেশে থেকে। এখনো। তো আমি আবু হুরায়রাকে ওর কথাই আমি সহমত জানাই, এবং আমি বলতে চাই যে তারা তো এখন বর্তমান রাষ্ট্রের দলে আছে, তো তারা ইচ্ছা করলে কিন্তু এই শাওনের ব্যবস্থা নিতে জি, পারে। জি। তো আমিও এটা স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আপনারা এই দিকগুলা দেখবেন, যারা আমাদের জুলাইকে নিয়ে, সে যেই হোক, এবং শাওন আপনাদের হোক, সন্তানদেরকে নিয়ে শান্তা ফারজানা হোক, জি। বা অ্যাডভোকেট পিয়া জান্নাতুল হোক, কেউ যেন ছাড় না পায়। আমরা এটাই চাই। এবং এই অনুষ্ঠানটা আসলে প্রচার করবার উদ্দেশ্যটাই এটা যে আপনাদের কাছ থেকেই আপনাদের সন্তানদের বা আপনাদের সন্তানের আসল গল্পটা উঠে আসুক, যে আপনার সন্তানটা কেমন ছিল। যারা নানানভাবে এটাকে ফ্রেমিং করবার চেষ্টা করছে যে এই সন্তানরা হচ্ছে কারো দ্বারা বায়াসড, অথবা এই সন্তানরা কেউ ড্রাগড ছিল, এটা হাসিনা নিজে বলে গেছে। তারপরে এবং তারই লাইন ধরেই কিন্তু এদের কথা, এই সন্তানরা জঙ্গি, নানানভাবে এই জুলাই শহীদদেরকে বা জুলাই যোদ্ধাদেরকে বিচলিত করতেছে। ফ্রেমিং করবার চেষ্টা করা হচ্ছে। আমার ছেলের বয়স তো 17 মাত্র বছর, 17 ও বছর। তো না কোনো দল করতো, না কোনো ঝামেলায় যেত, না কোনো এবং সে গিটার বাজিয়ে গান করতো। ঝগড়া বিবাদ দেখলে ও বরঞ্চ ওখান থেকে সরে চলে আসতো। জি, তো সেরকম ছেলে কিভাবে জঙ্গি হয়, সেরকম ছেলে কিভাবে সন্ত্রাস হয়? আমাদের ছেলে তো সন্ত্রাস ছিল না, জঙ্গি ছিল না, তাহলে তারা এত সাহস কিভাবে পায়? কিভাবে পায়? বর্তমান সরকারের আমলে তারা কিভাবে সাহস পায় এই কথাগুলো বলার? আমার মনে হয় যে এই ব্যাপারে আপনাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে যে কেউ যদি এইখানে দাঁড়িয়ে, তুমি আমার মানচিত্রের বাইরে গিয়ে কিছু বলছো, হয়তো ধরাছোঁয়ার বাইরে, Different thing. ফেসবুক এই জায়গাগুলো ওপেন, তুমি তোমার জায়গা থেকে বলছো যেহেতু তুমি মানুষ নও। ওই যে আমি বলছিলাম না যে একজনকেও পান নাই যে আপনাকে ফোন করে বলেছে যে ভাইজান আপনার সন্তানটা তো মানে আমাদের সেই আফসোসটা নাই। আমাদের কারণেই সন্তান হারিয়েছেন, আমি আপনার নাম্বারটা অনেক কষ্ট করে জোগাড় করেছি, আপনাকে একটা ফোন করলাম, আপনি আমার কষ্ট হচ্ছে, আমাকে ক্ষমা করবেন, এরকম কেউ বলে নাই কিন্তু। তো এরা তো মানে অমানুষ, তো আসলে মানুষ হবে না। কিন্তু এখানে দাঁড়িয়ে যারা জুলাই নিয়ে আপনাদের সন্তানদেরকে নিয়ে প্রশ্নবিদ্ধ করে বাজে মন্তব্য করে যারা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার ধৃষ্টতা দেখায়, টকশোতে গিয়ে কথা বলবার মতো সাহস পায়, অথবা মঞ্চে দাঁড়িয়ে দু একটা কথা বলে ফেলে, নানানভাবে ফ্রেমিং করে, হাসাহাসি করে, তাদের বিরুদ্ধে আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন। এবং আমি সহ আমরা অবশ্যই সেটার সঙ্গে থাকব। এবং আমাদের দাবি থাকবে এই অনুষ্ঠানের মাধ্যমে, জুলাইয়ের গল্পের মাধ্যমে, যে এই তাদের বিচারটাও যেন হয় একই সঙ্গে। অর্থাৎ জুলাইকে প্রশ্নবিদ্ধ করে যারা বাজে কথা বলবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না, কারণ তাদেরকে ছাড় দেওয়া মানে এই শহীদ পরিবারদেরকে অবজ্ঞা করা, অপমান করা। আজকের মতো বিদায় নিতে হবে। একদম শেষ মুহূর্তে আপনার কিছু বলবার আছে কিনা? আমার
কিছু বলার নাই। আর আপনাদের এত সুন্দর একটা অনুষ্ঠান লাল জুলাইয়ের গল্প, জি। তে আমাদের শহীদ পরিবারদের নিয়ে যে এত সুন্দর একটা আপনারা অনুষ্ঠান করেন, এটা খুবই আনন্দের একটা বিষয় যে আপনারা এত সুন্দর সব জিনিস সবার শহীদদের জিনিসটা তুলে ধরেন। এইটা আজ পর্যন্ত এখনও কোনো মিডিয়া এখনও করে নাই, যেটা আমি দেখে এসে বুঝলাম জিনিসটা, যে এত সুন্দর একটা গোছানো একটা অনুষ্ঠান। খুবই ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আপনি কিছু বলবেন কিনা? মানে আসলে বলার তো অনেক কথাই থাকে, কিন্তু সময় তো স্বল্পতা থাকে। তো আপনাদেরকেও আমি আসলে ধন্যবাদ জানাই এবং অনুরোধও করব যাতে আপনারা প্রতিটা শহীদ পরিবার, শুধু আহনাফ, আনাস, নাফিস এদেরকে না, প্রতিটা শহীদ পরিবারকে যেন এরকম গল্প তৈরি করতে পারেন। এবং আমাদের 855 জন শহীদ পরিবার আছে এবং অনেক শহীদ পরিবার আছে যার কথা এখনো অনেকের কাছে পৌঁছায়নি। আমি চাইবো তাদের কথাগুলো যেন আপনারা তুলে আনেন, তাদেরকে তুলে এনে তাদের সাথে কথা বলে তাদের গল্পগুলাকে। জি, ইনশাল্লাহ। এক্ষেত্রে তো আপনাদের একটা সোসাইটি আছে, এবং আপনারা যদি আমাদেরকে তাদের বিভিন্ন তথ্য পেতে সহযোগিতা করেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। আমাদের পুরো টিম, প্যানভিশন টিম কৃতজ্ঞ থাকবে। আপনারা আমাদেরকে এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করবেন, এবং আমরাও চাই যে এই প্রতিটা পরিবারের যাদের গল্পটা এখনো, এমন অনেক শহীদ আছে, শহীদ পরিবার আছে যার গল্প কোথাও জানে না, উঠে আসে নাই। না। তো আমরা চাই যে প্রত্যেকটা গল্প আমাদের কাছে লিপিবদ্ধ থাকুক, আমাদের লাল জুলাইয়ের গল্পে থাকুক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা শহীদ আহনাফের বাবা মায়ের সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম। সন্তানকে তারা প্রতিনিয়ত মিস করেন, প্রতিনিয়ত। সেই প্রথম যখন কোলে নিয়েছিল তার বাবা, সেই আহনাফ আস্তে আস্তে বড় হলো, সেই আহনাফ স্কুলে গেল, সেই আহনাফ এসএসসি পরীক্ষা দিল, সেই আহনাফ ইন্টারমিডিয়েটে ভর্তি হলো, এবং সেই আহনাফ শেষ মুহূর্তে, শেষ দিন 4 আগস্ট 2024 মাকে আগের দিনের তোলা একটি গান গিটারে বাজিয়ে শোনালো, মায়ের হাতে ভাত খেলো। তারপর আহনাফ বেরিয়ে গেল 4 আগস্ট, এবং ঠিক 4:48 সেদিন বিকেলবেলা সর্বশেষ মায়ের সঙ্গে কথা হলো। এরপর আহনাফের শহীদ মরদেহটা পাওয়া গেল হাসপাতালে। আমরা চাই প্রতিটা খুনের বিচার, এবং সেই বিচারগুলো হোক, এবং আমরা একই সঙ্গে দাবি করি যে এই শহীদ পরিবার বা শহীদদেরকে নিয়ে যারা কটু কথা বলে, যারা বাজে কথা বলে, যারা ধৃষ্টতা দেখায়, তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।